দেখো, পথের গঠন থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে একটা সিকিউ আসতে পারে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, কপার ইলেকট্রন বিন্যাস, 2n স্কোয়ারের সূত্র, তারপর হচ্ছে তোমার ওই যে অবস্থান নির্ণয়, এই মোটামুটি এগুলো থেকেই একটা সিকিউ এসে যায়। হ্যাঁ, আর হচ্ছে পরমাণু মডেল সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক। এই দুই তিনটা টাইপ থেকে এখানে আসতে পারে। সো আমি টাইপ ভিত্তিক কয়েকটা দৌড়ে দৌড়ে দেখাই দিচ্ছি, খেয়াল করো। শুরুতে হচ্ছে এই ঘ নাম্বারটা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম থেকে আসছে। এই এটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর রাজশাহী বোর্ড 2025। কিছু মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এখানে। প্রতীকী মৌল X4, Y 22, Z 24 আর 29। সো তোমার পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, পারমাণবিক সংখ্যা মুখস্থ জানতে হবে। 4 নাম্বার কে হয় বেরিলিয়াম, তারপর টাইটানিয়াম 22, ক্রোমিয়াম 24, হ্যাঁ, কপার 29, এগুলো মুখস্থ রাখতে হবে। এক্স এবং ওয়াই এর ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয় করো। আমি পর্যায় সারণী সহ যেহেতু পড়াবো, এটাও দেখাই দিচ্ছি। খেয়াল করো, পর্যায় সারণীতে মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা তাদের অবস্থান বের করতে পারি। সো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস মাধ্যমে যদি আমরা কোনো মৌলের অবস্থান বের করতে চাই, আমাদেরকে দুইটা ইনফো জানা থাকতে হয়। একটা হচ্ছে সে কত নাম্বার গ্রুপে আছে, আর একটা হচ্ছে কত নাম্বার সারণীতে আছে। ঠিক আছে, কত নাম্বার গ্রুপে এবং কত নাম্বার সারণী তোমার সারিতে। সো এখানে দুই তিনটা নিয়ম আমাদেরকে ফলো করি। একটা হচ্ছে যখন ইলেকট্রনটা এসে গিয়ে শেষ হয়, আরেকটা হচ্ছে পি এ গিয়ে শেষ হয় কখন, আরটা হচ্ছে ডি এ গিয়ে যখন শেষ হয়। দুই তিনটা নিয়ম আমাদের জানতে হয়। তা আমি একটু রাফলি বলি। যখন এসে গিয়ে শেষ হয় তখন গ্রুপ সংখ্যা, আমরা জাস্ট গ্রুপ সংখ্যা বের করাটা শিখতেছি। হ্যাঁ, পর্যায় সংখ্যাটা খুবই সহজ। পর্যায় সংখ্যাটা মনে না রাখলেও চলে। এখানে জাস্ট লাস্টে সর্বশেষ কক্ষপথ যেটা পাবে এটাই তার পর্যায় অলওয়েজ। গ্রুপ সংখ্যাটা মূলত একটু মনে রাখতে হয়। তো গ্রুপ সংখ্যা বের করার প্রসেসটা হচ্ছে, কোনো ইলেকট্রন যদি এসে গিয়ে শেষ হয়, এসে যত ইলেকট্রন সেই সংখ্যাটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। সিম্পল কথা। যদি কোনো ইলেকট্রন এসে গিয়ে শেষ হয়, সর্বশেষ ইলেকট্রনটা এসে যত ইলেকট্রন সে সংখ্যাটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। যদি কেউ পি এ গিয়ে শেষ হয়, পি অরবিটালে গিয়ে শেষ হয়, তাহলে পি এ যত ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করে তারপর আমাদের গ্রুপ সংখ্যা বলতে হয়। তাহলে 10 যোগ করতে হবে এক্সট্রা। আর ডি এর ক্ষেত্রেও অনেকটা আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে ডি এর ইলেকট্রনটা সহ নিতে হয়। ঠিক আছে, সো আমি শুরুতে এখানে এস অরবিটাল যেটা আছে এটা তো বলেই দিছি। এখানে খেয়াল করো, বেরিলিয়াম 4, ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2। সর্বশেষ ইলেকট্রনটা এসে গিয়ে শেষ হয়েছে, তার মানে এসে যত ইলেকট্রন সেটাই তার গ্রুপ সংখ্যা। এসে দুইটা ইলেকট্রন, সুতরাং গ্রুপ সংখ্যা 2। ঠিক আছে, এই যে আমাদের এটা হচ্ছে গ্রুপ 2। আর পর্যায় কত? পর্যায় 2 হবে, কারণ সর্বশেষ কক্ষপথে যেটা পাবো এটাই হচ্ছে পর্যায় 2 শেষ। এবার আসে পি এর একটা উদাহরণ আমি দেই। দেখো, ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম 13। অ্যালুমিনিয়াম 13 ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p1। সর্বশেষ কক্ষপথ হচ্ছে পি অরবিটালটা। পি অরবিটালে একটা ইলেকট্রন আছে। সো আমি কি বললাম, যখন পিতে গিয়ে শেষ হবে তখন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। এখানে কিন্তু সর্বশেষ কক্ষপথ 3 নাম্বারটা। হ্যাঁ, 3 নাম্বার কক্ষপথের টোটাল ইলেকট্রন কত? 2 একে 3। হ্যাঁ, 2 একে 3, এই 3 এর সাথে 10 যোগ করে কত হয়? 13। সো গ্রুপ সংখ্যা কত হবে? 13। সিম্পল। ঠিক আছে, তাহলে সর্বশেষ যদি পিতে গিয়ে শেষ হয়, টোটাল সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনের সাথে 10 যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আনসার। আর পর্যায় কত হবে? পর্যায় তো সিম্পল, এখানে 3 নাম্বারে গিয়ে শেষ হয়েছে লাস্ট ইলেকট্রনটা। সো পর্যায় হচ্ছে 3। ওকে, শেষ। আরেকটা উদাহরণ যদি আমি দেই, লাইক সিলিকন 14, 1s2 2s2 2p6 3s2 3p2। সর্বশেষ কক্ষপথ পিতে গিয়ে শেষ হয়েছে, তার মানে পি ব্লকের যে রুল এটা। তো পিতে গিয়ে শেষ হলে সর্বশেষ ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। সর্বশেষ ইলেকট্রন কত? 2 এ 2 4, 10 যোগ করলে 14। তার মানে এটা গ্রুপ সংখ্যা হবে কত? 14। এটা হচ্ছে গ্রুপ সংখ্যা, গ্রুপ। আর পর্যায় সংখ্যা কত হবে? পর্যায় সংখ্যা স্বাভাবিকভাবেই কত? সর্বশেষ কত? 3 নাম্বার না? সো পর্যায় 3। সো এইভাবে করে আমরা করতে পারি।
তাহলে এস গেল, পি গেল, এবার আসে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল ডিরেক্ট উদাহরণ দেওয়া আছে, খেয়াল করো টাইটানিয়াম 22, এটাতে ইলেকট্রন বিন্যাস করবা 3s2 3d2 4s2। সো এক্ষেত্রে আমাদের তুমি যদিও দেখতে পাচ্ছ যে 4s2টা শেষে আছে, কিন্তু আসলে এখানে 3d2টা ফিল আপ করে তোমার 4s2টা ফিল আপ করে তারপর ইলেকট্রনগুলো 3dতে প্রবেশ করছে, ঠিক আছে। আউবা নীতি অনুসারে কি আগে সর্বনিম্ন শক্তি স্তর ফিল আপ করে কম নিম্ন শক্তি স্তর ফিল আপ করে তারপর উচ্চ শক্তি স্তরে যায়। তাহলে মূলত এখানে 4s2টা ফিল আপ করে তারপর 3dতে ইলেকট্রনগুলো প্রবেশ করছে, ঠিক আছে। এই জন্য তুমি 3dতে দুইটা দেখতে পাচ্ছ, 4s2টা ফিল আপ আছে, ঠিক আছে। যদি 3dতে আগে যাইতো তাহলে এখানে 3d 4 হয়ে যাইতো, 4s2তে কোনো ইলেকট্রনই যাইতো না, ঠিক আছে। সেটা হচ্ছে আব্বা নীতি, আগে নিম্ন শক্তি স্তরে ফিল আপ করবে তারপর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা যাবে। সো আমরা সুন্দরের জন্য এখানে 4টা যদি আগে লিখো, 4s2 আগে লিখে 3d2 যদি পরে লিখো, এটা কি সুন্দর দেখাবে? না। সুন্দরের জন্য 3d2টাকে আগে লিখে তারপর 4s2টাকে লিখলাম, তবে ইলেকট্রন আগে 4s2তে গিয়ে তারপর 3dতে গেছে। তার মানে ইলেকট্রন শেষ হয়েছে কোথায়? 3dতে গিয়ে, ঠিক আছে। এটা তো বোঝাই যাচ্ছে, যেহেতু 3d অপূর্ণ অবস্থায় আছে, বোঝা যাচ্ছে যে ইলেকট্রন ডিতে গিয়ে শেষ হয়েছে। সো এখানে আমাদের গ্রুপ সংখ্যা কত হবে এখন? সো স্বাভাবিক নিয়ম বলছি কি, সর্বশেষ কক্ষপথ ইলেকট্রনের সাথে ডি এর ইলেকট্রন সহ যোগ করে দিবা। সর্বশেষ ইলেকট্রন কত? 2, ডি এর কত আছে? 2টা, তাহলে 2 2 4, এটা হচ্ছে গ্রুপ সংখ্যা। সেমভাবে আমরা পর্যায় সংখ্যা যদি বলি, সর্বশেষ বড় যেটা কক্ষপথ দেখতে পাচ্ছি এটা হচ্ছে পর্যায় 4, এই যে 4, ঠিক আছে। পর্যায় নিয়ে কোনো কনফিউশন হয় না, গ্রুপ সংখ্যা নিয়ে একটু মনে রাখতে হয়। তাহলে এস এর ক্ষেত্রে এসে যত ইলেকট্রন সেটা হচ্ছে তার গ্রুপ, পি এর ক্ষেত্রে 10 যোগ, ডি এর ক্ষেত্রে ডি এরটা সহ নিব, সিম্পল কথা, শেষ। এবার আসো, এটা পর্যায় সারণীর ম্যাথ ছিল। এবার আসো ইলেকট্রন বিন্যাসের প্রদর্শন ব্যাখ্যা করো, মানে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। এখানে দুইটা ব্যতিক্রমী দিবে, একটা হচ্ছে ক্রোমিয়াম 24, কপার 29। কপার 29টা কালকের পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ, আসতে পারে, এটা ক্লাস 9-এ তো আসবেই। ক্রোমিয়াম 24 এবং কপার 29 কেন ব্যতিক্রম? এই যে আমরা একটু আগে বললাম ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর ফিল আপ করে তারপর উচ্চ শক্তি স্তরে যায়। তাহলে ক্রোমিয়াম 24-এর স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস মানে হলো নিম্ন, এই আউফ-বা নীতি অনুসারে এরকম হওয়ার কথা ছিল। এটা হচ্ছে আউফ-বাউ নীতি অনুসারে এমনটা হওয়ার কথা ছিল, ঠিক আছে। আউফ-বা নীতি অনুসারে এই যে এমন হওয়ার কথা, ক্রোমিয়াম 24, কপার 29। কিন্তু আমরা জানি ডি এর সর্বশেষ, ডিতে ইলেকট্রন থাকে 10টা, এসে থাকে তোমার 2টা। সো এই ডি 10, তারপর পি এ থাকে তোমার 6টা। এই এতগুলা একটা অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকা সম্ভব, হ্যাঁ, সর্বোচ্চ ইলেকট্রন যত থাকতে পারে সেই সংখ্যক ইলেকট্রন যদি প্রেজেন্ট থাকে, মানে পি এ যদি 6টা থাকে, ডি এ যদি 10টা থাকে, এস এ যদি 2টা থাকে, তাহলে সে সবচেয়ে বেশি স্থিতিশীল হয়, স্থিতিশীল, হ্যাঁ, স্থিতিশীল। যদি অর্ধপূর্ণ অবস্থায় থাকে সে মোটামুটি স্থিতিশীল হয়, মানে P6 এর জায়গায় যদি P3 থাকে, D10 এর জায়গায় যদি D5 থাকে, S2 এর জায়গায় যদি S1 থাকে, তাহলেই সে মোটামুটি মানের স্থিতিশীল হয়। মানে হয় পূর্ণ না হয় অর্ধপূর্ণ, যে কোনো একটা থাকলেই সে স্থিতিশীলতা অর্জন করে। তো একটা মৌল সব সময় চাই সে যেন মোটামুটি স্থিতিশীল অবস্থায় থাকে আর কি, হ্যাঁ। সো এভাবে পূর্ণ বা অর্ধপূর্ণ হতে চাই সে। তো এখন আমাদের এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো ক্রোমিয়াম 24-এর ক্ষেত্রে একটু খেয়াল করো তো, এখানে আছে তোমার আউফ-বা নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা করে তুমি এখানে 3d4 পাইছো, এখানে 4s2 পাইছো। তো 4s2টা তো ফিল আপ, সে কিছু করার নাই। কিন্তু 3d4 খেয়াল করো, 3d5 যদি হতো তাহলে সে অর্ধপূর্ণ হয়ে যেত কিন্তু, কারণ d10, 10-এর অর্ধেক হচ্ছে 5। সো সামহাউ এর ডি যদি একটা ইলেকট্রন 4s2 থেকে নিতে পারে সে d5 হয়ে যাবে। আর এস এর ক্ষেত্রে এখন দুইটা আছে, ঠিক আছে, 4s1 হলেও কিন্তু খুব একটা অসুবিধা নাই, কারণ এটা অর্ধপূর্ণ অবস্থা। S1 মানে কি অর্ধপূর্ণ না? S2 এর জায়গায় S1 মানে অর্ধেক আছে। তাহলে অর্ধপূর্ণ পূর্ণ দুভাবেই সেই স্থিতিশীলতা অর্জন করে। তার মানে হলো এইখানে আউফ-বা নীতির ব্যতিক্রম হবে। আউফ-বা নীতির ব্যতিক্রম হয়ে S কি করবে, একটা ইলেকট্রন D কে দিয়ে দিবে এবং 3d5 হয়ে যাবে, 4s1 হয়ে যাবে। কপারের ক্ষেত্রে ঘটনা কি হবে? এখানেও 3d9 আছে, মানে আরেকটা হলেই ডি পূর্ণ হয়ে যাচ্ছে, আরেকটা ইলেকট্রন নিতে পারলে হবে। তাহলে S থেকে একটা ইলেকট্রন D কে দিয়ে দিবে এবং 3d10 হয়ে যাবে। আবার 4s2টা 4s1 হয়ে যাবে, মানে সে অর্ধপূর্ণ হলো, ডিকে পূর্ণ করে দিল। তার মানে এখন সে বেশি স্থিতিশীলতা অর্জন করলো। সো এই জন্য এই সমশক্তি অরবিটালগুলো সুস্থিতিতে অর্জনের জন্য এইখানে আমরা ব্যতিক্রম দেখি। এই যে আসলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা, এখানে 3d5 হবে, 4s1 হবে, 3d10 হবে, 4s1 হবে। কিন্তু আউফ-বা নীতি অনুসারে আগে 4s ফিল আপ করে তারপর ডিতে যাওয়ার কথা ছিল।
4s ফিল আপ করে তারপর ডিতে যাওয়ার কথা ছিল আউফবাউ নীতি অনুসারে, নর্মাল ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে, কিন্তু এই দুইটা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এই নীতিটার ব্যতিক্রম হয়েছে। এই জন্য এগুলো হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। ওকে, কনসেপ্টটা বুঝবা, নিজের ভাষায় এক্সপ্লেইন করে লেখার চেষ্টা করবা, এটাই হচ্ছে মানে লেখা শেখার মেথড। মুখস্থ করে কখনো এটাগুলো কুলাইতে পারবা না। ঠিক আছে, সেগুলো পড়বা এভাবে। এবার আসো, এখানে আমাদের একটা সিলেট বোর্ড 2024-এর একটা ম্যাথ দেখি। এই যে এই তীর চিহ্নগুলো দেখলে এরকম দেখবা যে তীর চিহ্ন দিয়ে নিচ থেকে উপরে দেওয়া আছে, আবার উপর থেকে নিচে দেওয়া আছে, শক্তি শোষিত বিকিরিত। এই তীর চিহ্ন দেখলেই চোখ বন্ধ করে এটা বোর পরমাণু মডেল। কি মডেল? বোর পরমাণু মডেল। আর এরকম মাঝখানে সূর্যের মতো কিছু একটা আছে, এটাকে কেন্দ্র করে এরকম ঘুরতেছে, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। ঠিক আছে, চিত্র দেখেই বুঝতে হবে কোনটা কি। তাহলে এরকম যদি তীর চিহ্ন দেখো, তীর চিহ্ন দিয়ে মনে রাখো, তীর চিহ্ন দেখলে ইলেকট্রন আসা যাওয়া করতেছে। এভাবে দেখলে কে এল এম এন দেখে তারও বোঝা যাচ্ছে। হ্যাঁ, এগুলো দেওয়া নাও থাকতে পারে অনেক ক্ষেত্রে। সো কে এল এম এন দেখে আরও শিওর হওয়া যাচ্ছে এটা হচ্ছে বোর পরমাণু মডেল, এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেল থেকে কোনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? অবশ্যই বোর পরমাণু মডেল। কেন? এগুলা এখানে আছে। বলছে চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তরে বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো। কৌণিক ভরবেগের সূত্রটা জানলেই আনসার বের করা যায়। সর্বশেষ কক্ষপথ কোনটা? সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এই যে 1 2 3 4, মানে এন শক্তি স্তর, মানে এখানে 4 আর কি, চতুর্থ শক্তি স্তরটা। ইলেকট্রন কৌণিক ভরবেগ বের করতে হবে। সিম্পল, আমরা সূত্র কি জানি? কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এমবিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এমবিআর ইজ ইকুয়াল টু কি? এনএইচ বাই 2 পাই। এন এর মান 4, মানে চতুর্থ নাম্বার শক্তি স্তর না, সে এন এর মান 4। এইচ এর মান ফিক্সড, এটা 6.626 10^34 জুল সেকেন্ড, প্লাঙ্কের ধ্রুবক, এটা মনে রাখতে হবে। 2 পাই এর মান বসাইলা, এটা পেয়ে গেলাম মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ডে। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মান, এটাও আসতে পারে পরীক্ষায়। এরপরে চিত্রা কেমন দুইয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? এই গ্রহণযোগ্য বললে বোর পরমাণু মডেল বেশি গ্রহণযোগ্য। কেন? এগুলো আমি একবার নিজের ভাষায় বলে দিচ্ছি, তুমি এখান থেকে যা মনে রাখতে পারো রাখবা, বইয়ের লেখাটা সুন্দর মতো পড়বা। এই যে গাইডের সিকিউটা একটা পড়লে অনেকগুলো পড়া হয়ে যাবে। প্রথম কথা, এই রাদারফোর্ড পরমাণু মডেল এখানে তুমি চিত্র দেখে দেখে এক্সপ্লেন করতে পারবা। দেখো এখানে কত সুন্দর মাঝখানে একটা পজিটিভ চিহ্ন দিছে, মানে মাঝখানে নিউক্লিয়াস আছে। আর এখানে কত সুন্দর বিভিন্ন কক্ষপথ এঁকে দিছে আমাদেরকে। হ্যাঁ, কক্ষপথ এঁকে দিছে। সো এখানে বলছে ইলেকট্রনগুলো ঘুরে, রাদারফোর্ড সাহেব বলছে কি ইলেকট্রনগুলো ঘুরে, কিন্তু কীরকম কক্ষপথে ঘুরে এগুলোর কোনো ব্যাখ্যা দেয় নাই। বাট এখানে চিত্র দেখে বুঝতে পারছো না যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতেছে। সো এখানে উনি কক্ষপথের ধারণা দেন। প্রথম পয়েন্ট হবে এটা, যে বোর পরমাণু মডেল কক্ষপথের ধারণা দেন, রাদারফোর্ড পরমাণু মডেল কক্ষপথের ধারণা দেয় নাই। দ্বিতীয় পয়েন্ট, এই যে এখানে কক্ষপথের নাম দেন কে এল এম এন, আর এখানে কক্ষপথের উনি কোনো নামকরণ করতে পারেন নাই। তৃতীয়ত হচ্ছে এখানে আমাদের ইলেকট্রন যখন এক শক্তি থেকে অন্য শক্তি ওঠানামা করে, এই যে দেখো এখানে উপর থেকে নিচ থেকে উপরে গেলে শক্তি শোষণ করতেছে, আবার উপর থেকে নিচে গেলে তোমার শক্তি বিকিরণ করতেছে। সো এই যে এক শক্তি থেকে যখন অন্য শক্তি ইলেকট্রনটা চলাচল করে তখন শক্তি শোষণ হয়, বিকিরণ হয়। এই আলোচনাটা আমাদের বোর পরমাণু মডেলে আলোচনা করা হয়, এই বোর পরমাণু মডেলে এটা ব্যাখ্যা করা হয়, কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে এটার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। সো আমি চিত্র দেখে দেখে কিন্তু 3-4টা পয়েন্ট বলে ফেলতে পারতেছি। ওকে, সো এগুলো এখন আরেকটু গুছায়া এখান থেকে নিজের মতো করে পড়বা। তিনটা পয়েন্ট বললে হবে, আমি যে 3টা পয়েন্ট বলছি এখানে বোধহয় এগুলাই নিয়ে আসছে। হ্যাঁ, এগুলাই। ঠিক আছে, আরও অনেক কিছু বলা যায়, লাইক এখানে আমাদের চিত্র 2-এর রাধাবাবু সাহেব এগুলো সৌরজগতের সাথে তুলনা করছে, কিন্তু এটা তো ঠিক হয় নাই, কারণ সৌরজগতের মাঝখানে সূর্য থাকে, সূর্যের মধ্যে কোনো চার্জ নাই, কিন্তু আমরা যে মাঝখানে যে এখানে কত সুন্দর একটা পজিটিভ চিহ্ন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে প্রোটন, মানে নিউক্লিয়াস পজিটিভ চার্জ বিশিষ্ট। সো এই তুলনাটা ওনার সঠিক হয় নাই। ঠিক আছে, এগুলো অনেক কিছুই বলা যায়, একবার রিডিং পড়বা, এটা অনেক কিছুই মাথায় ঢুকবে। এই টাইপটা অনেকবার আসছে, সো ভালো মতো করে পড়লে অনেকগুলো সিকিউ কভার হয়ে যাবে। এই যে এটাও সেম, হুবহু সেম, দিনাজপুর 2024। কৌণিক ভরবেগ বের করা, কোনটা অধিক উপযোগী? অবশ্যই একটা হচ্ছে রাদারফোর্ড, একটা হচ্ছে বোর। এই যে তীর চিহ্ন দেখছো না, একটা থেকে আরেকটা N1 N2, এগুলো দেখলেই বোর পরমাণু মডেল, আর এটা দেখলে রাদারফোর্ড। এই আবার এমবিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, এবং এগুলো বের করতে বলছে। ঈশান এতক্ষণ পরে কেন বাবা?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারেন্ট ছিল না, এখন আছে কারেন্ট। তাই? আচ্ছা। বৃষ্টি কেমন পড়তেছে ওখানে? এখন পড়তেছে। বন্যাটার পানি টানি উঠছে বাড়ির আশেপাশে? কারেন্ট আবার চলে গেছে। আচ্ছা। ওখানে কি পানি টানি উঠছে তোমাদের? এখানে ওঠে নাই, আপনাদের রুটিটা এখানে পানি আছে এমনি, ওই বিলের পানি এগুলো আর কি। আপনার বন্যা বাড়ির টন্যা তো রুটিটাতে হয় নাই, খাল টাল ভাঙছে নাকি? না, রাউজানের দিকে হয়েছে, রাউজানে। খাল ভাঙলে রাস্তাঘাট আবার নষ্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে আরেকটা টাইপ দেখো, ময়মনসিংহ 2024। আহ, এখানে একটা পদ্ধতি লিটোবিন্যাস করছে, এখানে আরেকটা পদ্ধতি লিটোবিন্যাস করছে। সো কৌণিক ভরবেগ বের করতে হবে, মৌলটির উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। সো আমাদের আবার এমবিএস টেন এইচ বাই টু পাই। এখানে দেখো সর্বশেষ কক্ষপথ কোনটা, এই যে 4 নাম্বার না, সবার বাইরে যেটা 4 নাম্বার কক্ষপথ। সো এনের মান 4 ধরে আবারও এমবিএস টেন এইচ বাই টু পাই বসায় সূত্র আনসার বের করবা, সিম্পল কাজ। লাস্টেরটা একটু বুঝতে হবে, কোন ইলেকট্রন বিন্যাসটি তুমি সঠিক বলে মনে করো, ঠিক আছে? সো এখান থেকে আমি আনসারটা বের করে আনতেছি, খেয়াল করো। আমাদের নিয়ম কি? নিয়ম হচ্ছে আগে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সর্বশেষ নিম্ন নিম্ন শক্তি স্তর ফিল আপ করে, হ্যাঁ, নিম্ন শক্তি স্তর থেকে তারপর উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা যাবে, তাই না? আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন গ্রহণ করবে। সো শক্তির পরিমাণটা কীভাবে বের করতে হয়? এন প্লাস এল এর মান দিয়ে। লাইক তোমাকে আমি যদি বলি, এটা মনে রাখতে হবে আগে তোমাকে, এস পি ডি এফ। এই এস এর জন্য হচ্ছে 0, পি এর জন্য হলো 1, ডি এর জন্য হলো 2, এফ এর জন্য হলো 3। এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। সো আমি যদি বলি 3 এস এর শক্তি কত, তুমি বলবা 3 প্লাস এস এর জন্য কত বললাম, 0। সো 0 ইজ ইকুয়াল টু, এটা শক্তি হচ্ছে 3। আমি যদি বলি 4 পি এর শক্তি কত, এই যে পি এর জন্য 1 ধরলাম না, তার মানে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। আমি যদি বলি 5 ডি এর শক্তি কত, এই যে 5 প্লাস ডি এর জন্য কত ধরলাম, 2, তার মানে 7। সো এসপিডিএফ 0 1 2 3 এটা মনে রাখলেই আমরা শক্তিগুলো বের করতে পারি। এখন আমাদের কি সিদ্ধান্ত নিতে হবে, কোন ইলেকট্রন বিন্যাসটা সঠিক এই পদ্ধতি 1 এবং পদ্ধতি 2 এর মধ্যে, যেটা আহ্বাব নীতি মেনে চলবে, এটাই হচ্ছে মূলত সঠিক ইলেকট্রন বিন্যাস। সো একটু খেয়াল করো, এখানে 1:1:2 এগুলো ঠিক আছে সব, এখানে 2:2p6 এটাও ঠিক আছে, 3:3:2 এটাও ঠিক আছে, 3p6 এতটুকুও ঠিক আছে। বাট একটা ঘটনা ঘটাইছে, এটা হচ্ছে এখানে 3p6 এর পরে ইলেকট্রনটা চলে গেছে 3d1-এ, আর এখানে 3p6 গেছে, 3p6 এর পরে গেছে 4s1-এ। এখন কোনটা সঠিক, কোথায় যাওয়া উচিত, এটা আমাদেরকে বের করতে হবে। কি 3d-তে যাওয়া দরকার নাকি 4s-এ যাওয়া দরকার, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো সিম্পল, তুমি 3d এর শক্তি বের করো, 4s এর শক্তি বের করো। যার শক্তি কম সেখানে ইলেকট্রনটা যাবে, কারণ আহ্বাব নীতির সূত্র মানেই হচ্ছে এটা। আহ্বাব নীতি মানেটা কি, যে নিম্ন শক্তি স্তর আগে ফিল আপ করবে, তারপর উচ্চ শক্তি স্তরে যাবে। তাহলে 4s এর শক্তি বের করো, 4 প্লাস s এর জন্য কত বললাম, 0। তাহলে এটা শক্তি হচ্ছে 4। 3d এর শক্তি বের করো, 3 প্লাস 2 এর জন্য d এর জন্য কত বললাম, 2, তার মানে 5। সো যেহেতু এই 4s এর শক্তি কম, এই যে 4s এর শক্তি হচ্ছে এটা, আর 3d এর শক্তি হচ্ছে 5, যেহেতু 4s এর শক্তি কম, অবশ্যই ইলেকট্রনটাকে 4s এ যাবে, তারপর 3d-তে যাবে। সো আমাদের পদ্ধতি 2 নাম্বারটা সঠিক, আর পদ্ধতি 1 সঠিক না, কারণ এটা আহ্বাব নীতি মেনে চলে নাই। এখানে ইলেকট্রনটা 3d-তে যাবে না কখনোই, আগে 4s এ যাবে, তারপর 3d-তে যাবে। ওকে, সো এটা সঠিক, ঠিক আছে? সো এটা নিজের মতো করে এক্সপ্লেন করবা, এই যে পদ্ধতি 2 এর ইলেকট্রন বিন্যাস সঠিক। ওকে, এই যে এগুলো এখন নিজের মতো করে লিখতে পারবা। 3d এর শক্তি কত, 3 প্লাস 2, এই যে 3 প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। 4s এর শক্তি কত, 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু 4। সো এবার আহ্বাব নীতিটা লিখবা, যাকে নিম্ন শক্তি স্তরে ফিল আপ করে উচ্চ শক্তি স্তরে যায়, হ্যাঁ। সেগুলো নিজের মতো করে লেখা, লিখে একটু 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা বানাইতে হবে তো, হ্যাঁ। মূল কনসেপ্ট হচ্ছে ওইটা, যেটা বললাম। আবারও আসছে ইলেকট্রন কৌণিক ভরবেগ বের করা, এমবিএসগুলো 10h/2 পাই, আর কোন মডেল বেশি গ্রহণযোগ্য, আবারও অব্যাহ, হ্যাঁ। আবারও আসছে ইলেকট্রন কৌণিক ভরবেগ বের করা, কোন গ্রহণ বেশি মডেলযোগ্য, হ্যাঁ। এখানে দেখে বোঝাচ্ছে তীর চিহ্ন থাকলে বোর, এছাড়া এগুলা রাদারফোর্ড, শেষ হয়ে যাচ্ছে। তো এই যে একটা দুইটা সিকি করলে মোটামুটি অনেকগুলো কাভার হয়ে যাবে, হ্যাঁ। এগুলা আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন টাইপের একটা করাই দিচ্ছে, খেয়াল করো। চট্টগ্রাম বোর্ড 2023 4f 4p 4d অরবিটাল
একটি মৌলের ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে এত গ্রাম, নিউট্রন সংখ্যা 17। দৃশ্যকল্প 2 এর মৌলটিকে শনাক্ত করো। দৃশ্যকল্প 2 এর মৌলটা শনাক্ত করতে হবে, মানে মৌলটার নাম বের করতে হবে। খুব ইন্টারেস্টিং, এটা আমাদের প্রকৃত ভরটা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা দেওয়া আছে। সো একটা মৌলকে শনাক্ত করতে চাইলে পদ্ধতি কি, তোমাকে প্রোটন সংখ্যা বের করতে হবে তার। প্রোটন সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা দেখে তুমি বুঝে যাবা এটার নাম কি। সো আমাদের কাজ হলো পারমাণবিক সংখ্যা বের করা। তো এর আগে তোমাকে একটা কনসেপ্ট জানা থাকতে হবে যে আমরা জানি একটা মৌলের মাঝখানে কি থাকে, মাঝখানে থাকে তোমার প্রোটন প্লাস নিউট্রন, তাই না? আর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। ওকে, ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। সো এখন আমাদের আমাদের বিভিন্ন কক্ষপথে বললাম ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, আর মৌলের নিউক্লিয়াস মাঝখানে আর কি, মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। ওকে, তো কোনো মৌলের ভর সংখ্যা বা এই যে প্রকৃত ভর, নিউক্লিয়াসের ভর বলে দিছে তোমাকে, নিউক্লিয়াসের ভর, তার মানে প্রোটন এবং নিউট্রনের ভর বলে দিছে না। এই প্রোটন প্লাস নিউট্রনের ভর কত, তোমার বলছে 5.357 ইন্টু 10⁻23 গ্রাম। ওকে, সো এটা একটু জেনে রাখো, প্রোটন প্লাস নিউট্রনের ভর তোমাকে এখানে বলে দিছে। আর এখন আমরা বের করব তোমার এই যে ইয়ার প্রোটনের সংখ্যাটা। ওকে, তো এই জায়গায় তোমাকে আরও একটা কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, সেটা হচ্ছে প্রোটনের ভর কত এবং নিউট্রনের ভর কত। ঠিক আছে, মানে একটা প্রোটনের ভর কত, একটা নিউট্রনের ভর কত। আমরা জানি প্রোটনের আণবিক এই যে ভর কত, 1 মুখস্থ একদম 1.675 ইন্টু 10⁻28 গ্রাম, অথবা 20 কেজি, 27-24 গ্রাম। 24 গ্রামে বললে 24ই তো, হ্যাঁ হ্যাঁ 24। আর নিউট্রন বললে কত, সরি এটা হচ্ছে 3.673 হবে, আর নিউট্রন বললে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। মানে এটা হচ্ছে একটা প্রোটনের ভর, এটা হচ্ছে একটা নিউট্রনের ভর। হ্যাঁ, এগুলো আমাদের মুখস্থ জানতে হবে, মুখস্থ একদম, এমসিকিউ তো আসবে। একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 10⁻24 গ্রাম, একটা নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। আচ্ছা, এখন তুমি জাস্ট নর্মালি হিসাব করো, তোমাকে একটা নিউক্লিয়াস ধরো, এটা নিউক্লিয়াস, প্রোটন প্লাস নিউট্রন। তুমি একটা প্রোটনের ভর জানো, তোমাকে বলে দিছে এখানে প্রোটন ধরো, এখানে নিউট্রনের ভর কত ধরো, এখানে বলে দিছে 1.624 গ্রাম। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দেই, এখানে প্রোটন আছে লাইক 10টা, নিউট্রন আছে ধরো 11টা। তুমি একটা প্রোটনের ভর জানো, একটা নিউট্রনের ভর জানো, ঠিক আছে? সো তুমি একটা প্রোটনের ভরকে যদি 10 দ্বারা গুণ করে দাও, 10টা প্রোটনের ভর পেয়ে যাবে না? একটা প্রোটনের ভর যদি ধরো 1 গ্রাম হয়, 10টা প্রোটনের ভর 10 গ্রাম হবে, 1 গুণন 10, তাহলে 10টা প্রোটনের ভর তুমি জানো। সেমভাবে একটা নিউট্রনের ভর যদি ধরো 2 গ্রাম, তাহলে 11টা নিউট্রনের ভর কত হবে, 11 গুণন 2 = 22 গ্রাম। ঠিক আছে, তাহলে 22 গ্রাম। তাহলে যোগ করলে কত পাবা টোটাল, এই যে এটা প্লাস এটা যোগ করলে টোটাল মোট ভরটা পাবা কত, 10 প্লাস 22 কত আছে, 32 গ্রাম। তাহলে এই 32টা কীভাবে পাইছো, প্রোটনের ভর বের করছো, নিউট্রনের ভর বের করছো, দেন যোগ করছো। এখন এই প্রোটনের ভর কীভাবে বের করছো, একটা প্রোটনের ভরকে যতটা প্রোটন আছে সেই সংখ্যাটা দ্বারা গুণ দিছো। এই নিউট্রনের ভরটা কীভাবে বের করছো, একটা নিউট্রনের ভরকে যতটা নিউট্রন আছে সেই সংখ্যা দ্বারা গুণ দিছো। সেমভাবে এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো, এই প্রোটন ধরো এক্স সংখ্যক আছে, প্রোটন কতটা আছে, এক্স সংখ্যক। সো প্রোটনের ভর, টোটাল ভর সমান কি হবে, এই যে একটা প্রোটনের ভর গুণন ওই এক্স সংখ্যক প্রোটন, কারণ তুমি ধরেছো এক্স সংখ্যক প্রোটন আছে এই জন্য। সেমভাবে টোটাল নিউট্রনের ভর কত হবে, যে একটা নিউট্রনের ভর ইন্টু 17 নিউট্রনের ভর, যেহেতু নিউট্রন সংখ্যা 17 দেওয়া আছে এই জন্য ধরি নাই আর কিছু, ডিরেক্ট বসাই দিয়েছি 17। তারপর ইজ ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর, এই যে ইজ ইকুয়াল টু পুরা কত, এই যে এগুলো সব যোগ করে কত পাবা, এই যে এখানে 10 + 12 = 32 সমান পুরা নিউক্লিয়াসের ভর না। সো সেমভাবে ইজ ইকুয়াল টু পুরা নিউক্লিয়াসের ভর, যেটাও তোমাকে দেওয়া আছে। ঠিক আছে, সো এই কনসেপ্ট আমরা এখানে কাজে লাগাইলাম যে আমাদের দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্লাস নিউট্রন থাকে। সো প্রোটন এবং নিউট্রনের মোট ভর যোগ করলে নিউক্লিয়াসের ভর পাবো, এই যে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর ইজ ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর। প্রোটন নিউট্রনের ভর যোগ করলে নিউক্লিয়াস পাবা। এবং প্রোটনের ভর কীভাবে বের করতে হয়, প্রোটন যতটা সেই সংখ্যার দিয়ে প্রোটনের একটা প্রোটনের ভরকে গুণ করতে হবে।
হ্যাঁ, প্রোটন 10টা থাকলে 10 দ্বারা গুণ একটা প্রোটনের ভরকে। এখানে এক্স ধরেছে বিদায় এক্স দ্বারা গুণ, ঠিক আছে? সেমভাবে নিউট্রন, একটা নিউট্রনের ভরকে নিউট্রন যতটা আছে সে সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে টোটাল যোগ করলে আমরা নিউক্লিয়াসের ভর পাবো। এখানে সব জানা আছে, শুধু এক্স এর মানটা জানা নাই। সব এক পাশে রেখে বাকি সব এই পাশে নিয়ে গেলে ক্যালকুলেশন করবা, এটা বিয়োগ করবা, এই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করবা, তারপর এটা দ্বারা ভাগ করবা, 15 আসবে। সো যেহেতু মূলটার পারমাণবিক সংখ্যা 15, এটা হচ্ছে ফসফরাস। ওকে, এরপরে হচ্ছে শক্তির ক্রম। শক্তির ক্রম আমি এখান থেকে বের করে ফেলতে পারবো, খেয়াল করো। 4F, সো কি বললাম, একটা মনে রাখতে, এস পি ডি এফ। এস এর মান কত? 0, 1, 2, 3। হ্যাঁ, তাহলে 4F এর শক্তি বের করো। 4F এর শক্তি কত হয়? 4 প্লাস এফ এর জন্য কত? 3 না, সো 7। তারপর 4P এর শক্তি বের করো। 4 প্লাস পি এর জন্য কত? 1 না, সো 5। তারপর 4D, 4 প্লাস ডি এর জন্য 2 ইজ ইকুয়াল টু 6। সো সবার বেশি শক্তি হচ্ছে 4F, তারপর 4P, তারপর 4D। ঠিক আছে না? তারপর 4F এর পরে হচ্ছে 4D, তারপর হচ্ছে 4P। হ্যাঁ, 7-এর পরে 6, তারপর 5। এই যে এখন এগুলো n প্লাস এল দিয়ে বের করছে আর কি, যে যেটা বললাম 4 প্লাস 3 7, মানে 4টা হচ্ছে n এর মান, 3টা হচ্ছে l এর মান। আমরা যে এস পি ডি এফ ইজ ইকুয়াল টু 0 1 2 3 বললাম, এগুলো হচ্ছে সব l এর মান মূলত। ঠিক আছে, আর n এর মান হলো পাশে যেটা থাকে সেটা। ঠিক আছে, এই আর কি, বের করতে পারবে শক্তির ক্রম। এই মোটামুটি এখন যে টাইপগুলো করাইছি, ইলেকট্রোবিন্যাসের ব্যতিক্রম, এগুলো থেকে ইনশাল্লাহ পাবা একটা। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করে যাও। এখন আসে আমরা পর্যায় সারণী থেকে একটা দুটো ম্যাথ দেখি। পর্যায় সারণী বিশাল কনসেপ্ট, এগুলো আগেও পড়াইছি, এখন জাস্ট আরেকবার রিভিউ করে দিচ্ছি। হ্যাঁ, পর্যায় সারণী বোঝার জন্য তোমার পর্যায় সারণীর একদম মূল বেসিকটা জানা লাগবে, মানে পর্যায় সারণীর মূল আইডিয়াটা লাগবে তোমার। পর্যায় সারণীর মানে নামগুলা, বিশেষ করে তোমার গ্রুপ ভিত্তিক নামগুলা, পর্যায়ভিত্তিক নামগুলা 1 থেকে 30 পর্যন্ত তো মুখস্থ লাগেই, আর গ্রুপ ভিত্তিক নামগুলো মুখস্থ লাগবে। এই কোন গ্রুপের নাম কি, গ্রুপ 1-এর নাম কি, গ্রুপ 2-এর নাম কি, মানে নেমোনিক আর কি, যেগুলো বলছিলাম ক্লাসে। সো দেখো, আমরা পাঠ্য বইয়ের অনুশীলনের 1 নম্বরটা দেখি, এগুলো হুবহু তুলে দেয়। কোন মৌলটার আকার সবচেয়ে বড়? সো আকার বা পর্যায়ভিত্তিক ধর্ম যেগুলো আছে, সেগুলো আমি একটু জাস্ট ব্রিফ করি। বাম থেকে ডানে গেলে, পর্যায় সারণীর যখন বাম থেকে ডানে যাও, আকারটা ছোট হয়, আকার কমে। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়? আকারটা কমে। তুমি জাস্ট মনে রাখো বাম থেকে ডানে গেলে কি হয়, বলো, কিছু বলতে চাচ্ছ? ভাই স্ক্রিন চলে গেছে। আসলে জানাও। আসলে জানাই স্ক্রিন। কি অবস্থা, ভালো আছো না? বুঝলে তখন কিছু তোমার জ্ঞান নির্দেশনা নেবে। স্যার যদি পডকাস্ট তৈরি করে তাহলে সকালে হয়তো ফোন করতে পারে, কাজের জন্য কিছু। ওকে ওকে, ঠিক আছে। আমাদের স্ক্রিন আসছে তো, আমাদের স্ক্রিন ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। বিভিন্ন স্কুলে মেলে নিউজ করছি তো, তাহলে চলে এলাম। ঠিক আছে, তো পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে কি বলতেছিলাম? পর্যায় সারণীর একমাত্র, এটা আমি যেটা বলতেছি এটা সবচেয়ে সহজ উপায়। তুমি একটু যদি পর্যায় সারণীর আইডিয়া থাকে, খুব সহজে সলভ করতে পারবে এগুলো। তাছাড়া এগুলো খুবই কঠিন মনে হবে, মুখস্থ করে জিন্দেগিতে এগুলো সলভ হবে না, না বোঝা ছাড়া। কি বললাম? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকারটা কমে। পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আকারটা কমে। তুমি জাস্ট মনে রাখো বাম থেকে ডানে গেলে কি হয়। উপর থেকে নিচে আসলে কি হয় এটা আর মনে রাখতে হবে না, কারণ বাম থেকে ডানে গেলে যা হয়, উপর থেকে নিচে আসলে তার ঠিক উল্টাটা হবে, এটা তার মনে রাখার কিছু নাই। বাম থেকে ডানে গেলে যদি আকারটা কমে, উপর থেকে নিচে আসলে আকারটা বাড়বে। এটা কি আর মুখস্থ করার দরকার? উল্টাভাবে দিবা আর কি। তাহলে বাম থেকে ডানে গেলে যদি আকার কমে, উপর থেকে নিচে আসলে আকারটা বাড়বে, সিম্পল কথা। আচ্ছা,
আকার ছাড়া বাকি যে ধর্মগুলো তোমার বইয়ে আছে, আয়নীকরণ শক্তি বলো, ইলেকট্রন শক্তি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, এই ধর্মগুলো কথা বলতেছো কেন? রাকিব, তুমি মাইক্রোফোনটা অফ করো। রাকিব, মাইক্রোফোন অফ করো। হ্যাঁ, তাহলে বাম থেকে ডানে গেলে আকারটা কি হয়? কমে, ঠিক আছে? বাম থেকে ডানে গেলে আকারটা কমে, আর উপর থেকে নিচে আসলে উল্টা হবে অলওয়েজ। তো একটা বিষয় মনে রাখবা, বাম থেকে ডানে গেলে আকারটা কমে, আর বাকি সব ধর্ম তোমার বইয়ে যা বলা আছে, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে, ঠিক আছে? এই ইনফোটা দিয়ে তুমি 8 থেকে 10টা ইনফো মনে রাখা হয়ে যায় জাস্ট আকারের ইনফোটা দিয়ে। তাহলে বাম থেকে ডানে গেলে আকারটা কমে, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে, আর উপর থেকে নিচে আসলে কি হয় এটা তো মুখস্থ করার দরকার নেই। বাম থেকে ডানে গেলে যা হয় তার ঠিক উল্টা কাজটা হবে উপর থেকে নিচে আসলে। ঠিক আছে? তাহলে আবারও বলছি, আকার বাম থেকে ডানে গেলে কমে, ভাই আর স্ক্রিন চলে গেছে। স্ক্রিন ভাই তোমাদের ওই দিক স্ক্রিন চলে গেছে। নেটওয়ার্ক খুবই দুর্বল হবে, তাছাড়া তো স্ক্রিন যাওয়ার কথা না। জুলকার, তোমার স্ক্রিন কি আছে? জি ভাই আছে। চলে যাওয়ার কথা আই না। তো ইউনো একটু হোল্ড করো, যদি আসে তো ভালো, নাইলে ক্লাস রেকর্ডেড করতে পারবা। হ্যাঁ, আমি ক্লাস শেষ হওয়ার পরপরই রেকর্ডেড দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। রেকর্ড করলে রিল্যাক্সে করতে পারবা, নিজের মতো স্পিড চয়েস করে, স্লোলি, টেনে টেনে ইচ্ছা মতো দিতে পারবা, সমস্যা নেই। মাইক্রোফোনটা অফ রাখো, হ্যাঁ? আমি শেষ করে দিচ্ছি, প্রয়োজনে রেকর্ডেড করি, অসুবিধা নেই। তাহলে বাম থেকে ডানে গেলে আকারটা কী হবে? কমবে, ঠিক আছে? বাম থেকে ডানে গেলে আকারটা কমবে, আর বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়বে, ঠিক আছে? আর উপর থেকে নিচে আসলে কী হবে এটা তো বলেই দিছি, উল্টা হবে অলওয়েজ। তুমি বাম থেকে ডানে গেলে কী হবে জাস্ট এটা মনে রাখো, বাম থেকে ডানে গেলে আকারটা কমবে, বাকি সব ধর্ম বাড়বে। যাই হোক, কী বলছে এখানে এবার? আকার সবচেয়ে বড় কোন মৌলের? আচ্ছা, সিদ্ধান্ত নিব তাহলে। খেয়াল করো, আমাদের এগুলো হচ্ছে বাম থেকে ডানে, এগুলো হচ্ছে উপর থেকে নিচে। সো আগে আমরা ডিসিশন নেই। আমরা জানি বাম থেকে ডানে গেলে আকারটা কী হয়? ছোটো হয়। সো এখানে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্লোরিন আছে। সো আমরা তো শিওর আমাদের এই মৌলগুলোর তুলনায় এই মৌলগুলোর আকার কিছুটা ছোটো হবে, তাই না? এই মৌলগুলোর আকার কিছুটা ছোটো হবে। আবার আমরা জানি উপর থেকে নিচে আসলে আকারটা কিছুটা বড় হয়। তাহলে সবার নিচে কে? উপর থেকে দেখো, বাম থেকে ডানে গেলে যদি আকারটা কমে, এটাই তো তখন বলছি, বাম থেকে ডানে গেলে আকারটা কমে, তার মানে উপর থেকে নিচে আসলে আকারটা কী হয়? তোমার বড় হয়। সো বড় হয় বা বেশি হবে, আকারটা বাড়বে। সো সবার নিচে কি আছে? ব্রোমিন। তার মানে সবার বড় কে হবে? ব্রোমিন। ওকে, সবার বড় কে? ব্রোমিন। এরপরে এখানে আমাদের কাকে পাবো? ক্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন। ওকে, তার মানে এই তিনটা মৌলের মধ্যে সবার চেয়ে বড় হলো ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। কারণ উপর থেকে নিচে আসলে আমরা জানি আকার বাড়ে। সো সবার বড় ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন। ওকে, এরপর আসো আমাদের আরেকটা বিষয়ে। আমরা জানি এদিক থেকে এদিকে গেলে, মানে বাম থেকে ডানে গেলে আকারটা কী হয়? বাম থেকে ডানে গেলে আকারটা ছোটো হয়। তো এখন খেয়াল করো তো, বাম থেকে ডানে গেলে আকারটা ছোটো হয়, তার মানে এই সোডিয়াম ম্যাগনেসিয়াম কোনটার আকার বড় হবে? নিশ্চয়ই সোডিয়ামের আকার বড় হবে। ওকে, আবার ম্যাগনেসিয়ামের আকার কিছুটা ছোটো হবে সোডিয়ামের চেয়ে, কারণ বাম থেকে ডানে গেলে আমরা জানি আকারটা ছোটো হয়। তার মানে তুমি যত এদিক থেকে এদিকে যাবা আকারটা তত ছোটো হতে থাকবে, ঠিক আছে? সো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ফ্লোরিন এগুলোর মধ্যে বিবেচনা করলে কার আকারটা ছোটো পাবা? অফকোর্স আমাদের এই ফ্লোরিনের আকার ছোটো, তারপর ক্লোরিন, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম সবার বড় হবে, এগুলোর মধ্যে চিন্তা ভাবনা করলে আর কি। ঠিক আছে? সো এটাই হচ্ছে মূল আলোচনা আমাদের। তুমি যদি এখানে এই যে এখানে পারমাণবিক আকারক্রম ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, এটা হচ্ছে উপর থেকে নিচে গিয়ে বলছে, ঠিক আছে? তারপর এখানে তোমার এই দিক থেকে এদিকে বলতে পারো, এভাবে আর কি ডিসিশনটা নিবা। ওকে, এই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন এভাবে করে হয়।
আর যদি এখানে একটা মৌলের নাম বলে কোন মৌলটা আকার সবচেয়ে বড়, তাহলে বলবো ব্রোমিন। যেহেতু ব্রোমিন সবার নিচে আছে, আমরা জানি নিচ থেকে উপরে আসলে, উপর থেকে নিচে আসলে আকারটা বাড়ে, সো সবার বড় হচ্ছে ব্রোমিন। ঠিক আছে, এবার নিজের মতো করে আলোচনা করবা। ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চাইছে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির ক্রমের মানে পরিবর্তন করো। এটা ভালো মতো করে বুঝো, বাম থেকে ডানে গেলে বলছে, উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে। দেখো আমি বাম থেকে ডানে যাচ্ছি, এই যে কাকে কাকে পাচ্ছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন। ওকে, তাহলে কী কী পাচ্ছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন। সেটা বাম থেকে ডানে না, আমি কি বলছি, আকারটা বাম থেকে ডানে গেলে কমে, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। তার মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, এটা বাম থেকে ডানে গেলে আয়নীকরণ ইলেকট্রন আসক্তির মান বাড়বে না। সো ক্লোরিন হচ্ছে সবার চেয়ে বেশি, যেহেতু সে সবার ডানে, তার মানে ক্লোরিন ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। তারপর কে, ম্যাগনেসিয়াম, তারপর কে, সোডিয়াম, শেষ। এটাই হচ্ছে আনসার তোমার। এই যে সবার বেশি ক্লোরিন, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম। ওকে, জাস্ট একটা ইনফো মনে রাখতে হচ্ছে, তোমার টিচার মার্ক দেবে এই লাইনটা দেখে, বাকি কী লিখছো না লিখছো এটা তোমার ব্যাপার। তুমি অনেক কিছু লিখতে পারো, ইলেকট্রন আসক্তি কাকে বলে এটা লিখতে পারো। এগুলোকে তোমার বেসিক পড়া জানতে হবে, ক তো যখন শিখবা তখন জানবা ইলেকট্রন আসক্তি কাকে বলে। বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এটা বলবা। হ্যাঁ, আরও অনেক কিছু বলতে পারো এখানে। তারপর আরেকটা কাজ করতে পারো লাইন বাড়ানোর জন্য, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবা। এটা হচ্ছে মানে ট্রিক পয়েন্ট। হ্যাঁ, এইচএসসিতে এগুলাই মূলত করে তোমার খাতা পড়াইতে হবে এসএসসিতে। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করে সোডিয়ামের পর্যায় বের করবা, গ্রুপ বের করবা। ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করবা, পর্যায় বের করবা, গ্রুপ বের করবা। ক্লোরিনের সেমভাবে করবা। হ্যাঁ, এগুলাতে করা যাবে। এই পর্যাবৃত্ত ধর্ম, ইলেকট্রন আসক্তি, তড়িৎ আকার, যতগুলা সিকিউ আসবে সবগুলাতে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় গ্রুপ বের করবা। ঠিক আছে, তুমি যদি আনসার বের নাও করতে পারো, এই কাজটা করার জন্য 3-এ 1 হলেও দিবে। ঠিক আছে, বাকি সব কিছু পারো নাই, কিন্তু জাস্ট এই কাজটা করছো, নাম লিখে জাস্ট ইলেকট্রন বিন্যাস করে পর্যায় গ্রুপ বের করছো, তাহলে 3-এ 1 দিবে। বুঝছো, পার্শিয়াল মার্ক দিবে আর কি। সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। বাম থেকে ডানে গেলে বাড়ছে, সে সবার ডানে কে, ক্লোরিন, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম, শেষ। এটাও করি, খেয়াল করো। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। সো এটা এখান থেকে ডিসিশন নাও, এ থেকে বি এর দিকে যেতে পারমাণবিক আকারে পরিবর্তন ব্যাখ্যা করো। খেয়াল করো, এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে একই গ্রুপের পর্যায় বাম থেকে ডানে যাচ্ছে না। সো কি বললাম, বাম থেকে ডানে গেলে আকার কি হয়, ছোট হয়, বাকি সব ধর্ম বাড়ে, স্রেফ আকারটা বাম থেকে ডানে গেলে কমে। সো সবার ছোট কে, সি, তারপর কে, বি, তারপর এ, তার মানে সবার বড় কে পাচ্ছ, এ, সবার বড় এ, তারপর বি, তারপর সি, এটাই আনসার, শেষ। এই যে সবার বড় এ হবে, তারপর বি হবে, তারপর সি হবে। এখানে নামগুলো বের করতে পারো এখন তুমি, যে আমাদের এই এ বি সি এর নামগুলা। হ্যাঁ, পটাশিয়াম, এখানে আমাদের ওই যে লি না কে রুবিসেসে বলে যেগুলো বসাইতে হবে আর কি। হ্যাঁ, এই যে গ্রুপ 1-এর নিউমোনিকটা মনে আছে, লি না কে, তার মানে কে পটাশিয়াম না, এটা পটাশিয়াম। তারপর হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব, তার মানে হচ্ছে ক্যালসিয়াম, শেষ। তাহলে পটাশিয়াম ক্যালসিয়ামের মধ্যে কে বড়, পটাশিয়ামটা বড়। ঠিক আছে, ক্যালসিয়ামের চাইতে। এটাই হচ্ছে তোমার আনসার, যে পটাশিয়ামটা আকার অপেক্ষাকৃত বড় ক্যালসিয়াম অপেক্ষা। এটাই হচ্ছে আনসার। ওকে, এবার আয়নীকরণ শক্তিটা দেখো, এ থেকে সি এর দিকে যেতে আয়নীকরণ শক্তির মানের পরিবর্তন বিশ্লেষণ করো। এ থেকে সি, ওকে, এ থেকে সি এর দিকে। সো দেখো, এটা যদি ক্যালসিয়াম হয়, ক্যালসিয়ামের পরে কে, আমাদের ক্যালসিয়াম 20 না, স্ক্যান্ডেনিয়াম 21 হবে আর কি। এটাও কী হবে, স্ক্যান্ডেনিয়াম 21 হবে, আমি যদি ভুল না করি। স্ক্যান্ডেনিয়াম 21ই তো হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, স্ক্যান্ডেনিয়াম 21। ওকে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে, সিরিয়ালি গেছে তো, তার মানে পারমাণবিক সংখ্যা মিলাবা। এই যে পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20, স্ক্যান্ডেনিয়াম 21, প্রথম 30টাতে মুখস্থ রাখতে হবে। তো কি বলছে, আয়নীকরণ শক্তির ক্রম। সো আয়নীকরণ শক্তি কি বলছি, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয়, বাড়ে। একমাত্র আকার বাম থেকে ডানে গেলে কমে, বাকি সব ধরনের বাম থেকে ডানে গেলে বাড়ে। সেখানে বাড়বে না, তার মানে সবার আয়নীকরণ শক্তি বেশি কার হবে, স্ক্যান্ডেনিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর পটাশিয়াম। এই আর কি, এটাই আনসার, স্ক্যান্ডেনিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর পটাশিয়াম। বাম থেকে ডানে গেলে বাড়ে, সো এটার জন্য এই যে সবার বেশি স্ক্যান্ডেনিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর পটাশিয়াম। দেখো এতটা সহজ এদের ম্যাথগুলো, একটু বুঝলেই হয়। এখন মাঝখানে কী কী লিখবা, এতগুলো তুমি মুখস্থ করবা, মোটেও না। তুমি আয়নীকরণ শক্তি কাকে বলে ক নম্বরে যখন শিখবে তখন আয়নীকরণ শক্তি কাকে বলে এটা বলে দিবা। তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস বের করে প্রত্যেকটা পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যাগুলো বের করবা, আরও কয়েকটা আশেপাশে লাইন লিখবা। হ্যাঁ, এগুলো লিখেই তোমার 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা হয়ে যাবে। বন্ধন গঠন দেখাচ্ছি না আপাতত। আয়নীকরণ শক্তির ক্রম আবারও আসছে,
এই যে এগুলো এখন দেখলেই বুঝতে পারবে। তোমাদের ব্যতিক্রম আসবে না, ব্যতিক্রম আসবে হচ্ছে এইচএসসিতে। এখানে আমরা 6 নম্বর ম্যাথটা সলভ করি। হ্যাঁ, এটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো ময়মনসিংহ 24, লাস্ট ওয়ান। সোডিয়াম 11, পারমাণবিক সংখ্যা যেহেতু এটা সোডিয়াম 11, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম 12, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম 13। বলতেছে ইলেকট্রোবিন্যাসক ওয়াই মূলের পর্যায়সারণীতে অবস্থান বের করো। তো আমি তিনোটারই করে দিচ্ছি, খেয়াল করো। আমি একটু আগেই বললাম শুরুতেই এস পি ডি এফ কীভাবে এস ব্লকে শেষ হলে কীভাবে ইলেকট্রোবিন্যাস করবা, পি ব্লকে শেষ মানে কোনটার ইলেকট্রোবিন্যাস কীভাবে করবা। সো এখানে খেয়াল করো ম্যাগনেসিয়ামের ইলেকট্রোবিন্যাসটা করছে। সো এটা অ্যাসে গিয়ে শেষ হয়েছে না? অ্যাসে গিয়ে ইলেকট্রন শেষ হলে কী রুলস বললাম, যে অ্যাসে যত ইলেকট্রন সেটাই হচ্ছে তার গ্রুপ সংখ্যা। অ্যাসে 2টা ইলেকট্রন, সো গ্রুপ সংখ্যা 2, শেষ। আর পর্যায় সংখ্যা তো সিম্পল 3, যেটা থেকে শেষ হয়েছে এটা হচ্ছে পর্যায়। অ্যালুমিনিয়াম 13, এটাও দেওয়া আছে এখানে, এটা আমি করে দিচ্ছি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p1। তো এটা পিতে গিয়ে শেষ হয়েছে না? পিতে গিয়ে শেষ হলে সর্বশেষ ইলেকট্রনের সাথে 10 যোগ, তাহলে এখানে সর্বশেষ ইলেকট্রন কত? 2 একে 3, 10 যোগ করলে 13, তাহলে গ্রুপ সংখ্যা 13 আর পর্যায় কত? 3, যেহেতু 3 গিয়ে শেষ হয়েছে, শেষ। লাস্টারটা আসো, লাস্টারটা কী বলতেছে? পারমাণবিক ব্যাসার্ধের ক্রম। ওকে, দেখো সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, এখানে তোমাকে উপর থেকে নিচে দিছে, তুমি আবার এই জন্য উপর থেকে নিচে চিন্তা করিও না বিষয়টা। এই যে সোডিয়াম 11, সোডিয়াম 11, তারপর ম্যাগনেসিয়াম 12 এর পাশে, অ্যালুমিনিয়াম 13, পর্যায় সারণীতে কীরকম আছে এটা চিন্তা করো। এখানে তো তুমি যে কোনোভাবেই দিতে পারে পরীক্ষার প্রশ্নে, উপর থেকে নিচেও দিতে পারে, এরা পাশাপাশিও লিখতে পারে। পরীক্ষার যেভাবে প্রশ্ন করতে মন চাইছে করছে আর কি, বানাইছে আর কি বক্সটা। কিন্তু তুমি পর্যায় সারণীতে চিন্তা করবা, সোডিয়াম 11 এর পরে ম্যাগনেসিয়াম 12 এরকম থাকে, নিচে থাকে না কিন্তু ম্যাগনেসিয়াম 12টা, ম্যাগনেসিয়াম 12 পাশে থাকে, এর পাশে অ্যালুমিনিয়াম 13 থাকে, ওই যে 13 নম্বর গ্রুপে আর কি। সো এগুলো সিরিয়ালি, পারমাণবিক সংখ্যা সিরিয়ালি গেলে বাম থেকে ডানে। ওকে, আর গ্রুপ সংখ্যাতে বুঝতেছো গ্রুপ সংখ্যা হলে কীভাবে হবে। তাহলে সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম, তারা বাম থেকে ডানে গেছেন এরা, ঠিক আছে। তো যদি এখানে প্রশ্নে দেখো, এটা মনে হবে যেন উপর থেকে নিচে আসে না, বারবার বলতেছি এখানে পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে দেওয়া আছে। পারমাণবিক সংখ্যার ক্রম মানেই হলো বাম থেকে ডানে যাবে। ওকে, পর্যায় সারণীতে কীভাবে আছে মৌলগুলো এটা বোঝার বিষয়। আমাকে এই চার্টের মধ্যে কীরকমভাবে দিছে এইগুলো দেখার বিষয় না, ঠিক আছে। সো পর্যায় সারণীতে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো এরকম পাশাপাশি থাকে। সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13 সিরিয়ালি থাকে, এরকম সহজে মিলে গেল। তো বাম থেকে ডানে গেলে আমরা জানি আকারটা কমে। সো সবার কম কে? অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সোডিয়াম, তার মানে সোডিয়াম সবার বড়, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। আনসার শেষ। এই যে সোডিয়াম সবার বড়, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। ওকে, হয়ে গেল। হ্যাঁ আর কি, এভাবে করে নিজেরা প্র্যাকটিস করবা। হ্যাঁ, এই যে এখানে পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা বের করে আসতেছে, তারপর পারমাণবিক সংখ্যা, এই যে এগুলো আসবে, আকারের ক্রম, হ্যাঁ এগুলাই পাবা, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ এগুলাই, এই যে আয়নীকরণ শক্তি আসছে আবারও, ঠিক আছে। যেগুলো করালাম এর বাইরে আসার চান্স খুবই কম, ঠিক আছে। এই যে দেখো এখানে একটা করাই, এক্স ওয়াই জেড। আগে এক্স ওয়াই জেড কী বের করতে হবে না? ম্যাগনেসিয়াম 12 এর আগে কে থাকে? 11, তার মানে সোডিয়াম 11 এটা। তারপর এক্স ওয়াই, এই ম্যাগনেসিয়াম 12 এর পরে কী হওয়ার কথা ছিল আমাদের? তোমার 12 এর পরে অ্যালুমিনিয়াম 13 না? তারপর এটা হচ্ছে গ্রুপ 18 নম্বর মৌল। 18 নম্বর মৌলের আগে কী হয়? গ্রুপ 17 নম্বর মৌল, এটা হচ্ছে 17 এর প্রথম মৌল কি? ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন। হ্যাঁ, এগুলো আইডিয়া দেখেই বুঝতে হবে, তোমার পর্যায় সারণী নিয়ে মূল আইডিয়াটা থাকতে হবে। তার আমি বের করে ফেলছি কোনটা কি। সোডিয়াম, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে তোমার ফ্লোরিন। ওকে, ঠিকই তো আছে না? ক্লোরিন এটা দ্বিতীয় নাম্বার না, এখানে হবে ফ্লোরিন, এই যে উপরের দাগে হবে ফ্লোরিন, তারপর নিচে আসবে ক্লোরিন। ওকে, আচ্ছা এখন আসে কি বলতেছে? ইলেকট্রন আসক্তির ক্রম। তোমাদের ব্যতিক্রম দেওয়ার কথা না, আসবে না ব্যতিক্রম আশা করি, এইচএসসিতে আসবে ব্যতিক্রম। এখানে কি তাহলে আমাদের কি সলভ করবো? ইলেকট্রন শক্তি। তাহলে কি বলছি? আকারটা শুধু বাম থেকে ডানে গেলে কমে, বাকি সব ধর্ম বাম থেকে ডানে গেলে বাড়ে। তাহলে এটা কি হবে দেখো, বাম থেকে ডানে গেলে বাড়বে, তার মানে সবার বড় কি? ক্লোরিন, সবার চেয়ে বেশি পাবা ক্লোরিনে, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সোডিয়াম, শেষ। এটাই আনসার। এই যে ক্লোরিন, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এটাই আনসার। তাহলে কি করবা? ইলেকট্রন বিন্যাস করবা, দেন পর্যায় সংখ্যা, গ্রুপ সংখ্যা বের করবা, ইলেকট্রন শক্তি কাকে বলে একটু এক্সপ্লেইন করবা, দেন লাস্টে গিয়ে আনসারটা লিখবা। এই আনসারটা খুব হাইলাইটেড করে লিখবা যাতে টিচারের চোখে পড়ে, এটা দেখেই তোমাকে মার্ক দিবে।
এই শেষ মোটামুটি আমরা আলোচনা করলাম অনেক কিছুই, এখন বাকিটুকু তোমাদের প্রিপারেশন নির্ভর করতেছে তোমাদের প্র্যাকটিসের উপরে। ওকে।